যেটা নিয়ে কথা বলবো সেটা সবার জানা, তারপর আমি একটু একটু রিভাইজ করার জন্য বলবো। সেটা হচ্ছে কনিক্স। কনিক্স নিয়ে কথা বলবো। তো কনিক্স এর আমরা যতটুকু দরকার ততটুকু আলোচনা করব। তো এছাড়া ভাইভাতে কিভাবে আসতে পারে কনিক্স থেকে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা একটু আলোচনা শুরু করতে চাই। আপনারা জানেন, আমরা সবাই জানি যে কনিক্স এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার আগে আমি দুইটা সুন্দর জিনিস জানাই। সেটা আমরা ইতিমধ্যে জানি, এই কারণে আবার জানাচ্ছি যে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। এইটা, তো এটা হচ্ছে আমার কখন কি রিপ্রেজেন্ট করবে এর আগের দিন আমরা শিখেছিলাম, আপনাদের সবার মনে থাকার কথা। এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, আপনারা জানেন সবাই যে ডেল্টাটা যদি জিরো হয়ে যায় তখন যেটা প্রকাশ করে সেটা হচ্ছে জোড়া সরলরেখা। জোড়া সরলরেখা। আর ডেল্টাটা যদি জিরো না হয়, ডেল্টা ইজ নট ইকুয়ালস টু জিরো, তখন আমরা এখান থেকে পেতে পারি বৃত্ত, তারপরে পেতে পারি পরাবৃত্ত, তারপরে আমরা এখান থেকে পেতে পারি উপবৃত্ত, তারপরে আমরা পেতে পারি অধিবৃত্ত। তো আমরা সবাই জানি যে কখন কোনটা পাওয়া যাবে, আমরা এর আগের দিন বলছিলাম। ঠিক আছে, তারপর আমি একটু লিখে দিতে চাই যে এ আর বি যদি সমান হয়, সাথে সাথে এইচ যদি শূন্য হয়, তখন আমরা এই যে যে ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন, কোনটা, এই যে এটা, এই ধরনের এরকম একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে আমরা বৃত্ত পেতে পারি। পরাবৃত্ত কখন পেতে পারি সেটা আমরা জানি যে পরাবৃত্ত তখনই পাওয়া যাবে যদি এবি মাইনাস এসি স্কয়ার, অথবা আরেকভাবে বলতে পারেন যে এসি স্কয়ার মাইনাস এবি, যেভাবে আপনারা বলেন। তাহলে আমরা যেহেতু এসি স্কয়ার মাইনাস এবি দ্বারা শিখছি, এটাই শিখি যে এসি স্কয়ার মাইনাস এবি এটা গ্রেটার দেন জিরো পাই। উপবৃত্ত ও পরাবৃত্ত, সরি, পরাবৃত্তর ক্ষেত্রে গ্রেটার দেন জিরো না, বরং ইকুয়ালস টু জিরো। আর উপবৃত্তর ক্ষেত্রে এসি স্কয়ার মাইনাস এবি গ্রেটার দেন জিরো, আর অধিবৃত্তের ক্ষেত্রে এসি স্কয়ার মাইনাস এবি লেস দেন জিরো হলে আমরা হচ্ছে পাবো কি, অধিবৃত্ত। ঠিক আছে, এই কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে বা আগেই আমরা জানি। তো এখান থেকে আমরা আসলে কি পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলবো কনিক্স এর, এরকম না, আসলে এরকম না, বরং আমরা আমাদের বেসিকটা দেখতে চাই, বা কি কি ভাইভাতে কোশ্চেন আসতে পারে এখান থেকে আসবে, এরকম না, বাট কি কি আসতে পারে সেটা আমরা শিখতে চাই। আসতে পারে, এক নম্বরে স্যাররা বলতে পারে যে কনিক্স আসলে কিভাবে পাওয়া যেতে পারে। আমরা সবাই জানি যে কোন কোন স্কিম আছে, এই যে কোন থেকে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমরা কাইটা থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের কনিক্স পেতে পারি, এটা আমরা জানি। তাহলে এই কথাটা আমরা স্যারদের দেব। দুই নাম্বার স্যাররা যেটা বলে, যে কোশ্চেনটা স্যাররা করে যে আচ্ছা বৃত্ত কি, এটা কি কনিক্স, এরকম বললো। সাপোজ একটা বৃত্ত আঁকলাম, স্যাররা প্রশ্ন করলো যে এটা কি কনিক্স কিনা, এই প্রশ্নটা করলো। তো আমরা জানি যে বৃত্ত কিন্তু কনিক্স। তো আমরা তখন যখনই বলবো যে জি স্যার বৃত্তটা কনিক, তখনই স্যারের প্রশ্ন করবে আচ্ছা কনিক হলে, আমরা তো জানি প্রত্যেকটা কনিকেরই যে আপনার নিয়ামক রেখা আছে, এই যে এরকম একটা নিয়ামক রেখা আছে। আপনারা যদি আঁকি, এই যে উপবৃত্ত যদি আঁকতাম, সাপোজ মনে করি নি একটা উপবৃত্ত আঁকতে চাই আমি, মনে করি এই যে এরকম একটা উপবৃত্ত আঁকলাম, তার নিয়ামক রেখা কিন্তু আছে, কিন্তু এটার বৃত্ত যেহেতু আপনার কনিক্স, তাহলে নিয়ামক রেখাটা কোথায়, এর নিয়ামক রেখা আঁকি না কেন আমরা? স্যাররা এরকম প্রশ্ন করতে পারে। আমার প্রশ্নটা কি বুঝাইতে পারছি? বলবে যে বৃত্ত যেহেতু এক ধরনের কনিক, তাহলে নিয়ামক রেখা কোথায়, অর্থাৎ এখানে দেই না কেন এটা? তখন স্যারকে বলতে হবে যে স্যার এই নিয়ামক রেখাটা এত দূরে অবস্থিত যে যেটা আমি দেখি না। তাহলে কোথায় অবস্থিত বলবো? অনেক দূরে অবস্থিত। এই কারণে দেখবেন যে আপনাদের মনে আছে কিনা, এটার নাম মনে করেন এস, এস, আর এইটা যে কোনো একটা বিন্দু নেন পি। আমরা জানি যে ই মানে কি আসলে, ই মানে হচ্ছে এস পি বাই পি এম। আর বৃত্তের এই যে পিএম নিয়ামক রেখা, কিন্তু আসলে আপনারা জানেন কিনা যে এই যে এই বিন্দু থেকে এইটার উপর নিয়ামক রেখার উপর ডিস্টেন্সকে আমরা পিএম বলি।
তাহলে আমি তো এইমাত্র বললাম যে পিএন যেহেতু অনেক দূরে অবস্থিত, আমরা দেখি না, তার মানে পিএন টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটির দিকে, অনেক ইনফিনিটির দিকে আসছে। তাহলে আমি যদি এটাতে বসাই, এক নামে বসাই, তাহলে ই সমান এস পি, আর পিএন টেন্ডস টু ইনফিনিটি মানে ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা মনে করে নিলাম ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে এটার রেজাল্ট আসবে টেন্ডস টু জিরো। তার মানে আমরা বলতে পারবো ই টেন্ডস টু জিরো। এবং আপনারা সবাই জানেন বা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, বলছে জিরোর কাছাকাছি। এটা একটু মনে রাখতে হবে। তাহলে স্যাররা এই প্রশ্নটা করতে পারে যে বৃত্তের নিয়ামক রেখা কোথায়, তখন বলতে হবে এত দূরে অবস্থিত যেটা আমরা দেখি না। এই কারণে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, ই টেন্ডস টু জিরো। ঠিক আছে, পারা যাবে? ওকে, এটা একটু সুন্দর করে পড়তে হবে, সবাই এটা একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে আর কি কি আছে। এই ই টেন্ডস টু ইনফিনিটি, এরপরে যে প্রশ্নটা করে আসলে এই যে ই এর মান দ্বারা আসলে কি বোঝায়, আর একটু যদি বলে থাকি যে ই এর মান দ্বারা কি বোঝায়, দ্যাট ইজ ই এর মান টেন্ডস টু জিরো। এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে। এরপর ই এর মান জিরো থেকে বড়, এক থেকে ছোট, এটা কার ক্ষেত্রে, এটা জানি আমরা উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে। এরপর এটা সুন্দর করে লিখে দিই এটাকে। এরপর কি বলছে, এটা শূন্য থেকে বড়, ওয়ান থেকে ছোট, এটা হচ্ছে কার ক্ষেত্রে, বলছে উপবৃত্তের ক্ষেত্রে। আমরা এটাও জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে এর মান হচ্ছে 1, পরাবৃত্ত। আচ্ছা, এরপর আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান গ্রেটার দ্যান 1, এটা কার ক্ষেত্রে, বলছে অধিবৃত্তের ক্ষেত্রে। ওকে, এরপর এরপর দেখেন আমরা জানি জোড়া সরলরেখার ক্ষেত্রে ই এর মান হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি, এটা জোড়া সরলরেখা। এখন আসলে এগুলা দ্বারা কি বোঝায়, এটা জোড়া সরলরেখার ক্ষেত্রে। তো ছাড়া পরবর্তী যে প্রশ্ন করবে যে আসলে এই যে মানগুলো দ্বারা এগুলা আসলে কি বোঝায়, এই যে বক্সটা করলাম এটা দ্বারা আসলে কি বোঝায়। তো যে এটা দ্বারা যা বোঝায় সেটা হচ্ছে যার ইর মান যত কম বা উৎকেন্দ্রিকতার মান যত কম সে তত ভদ্র। মানে আমি এমনিতে বললাম, আমরা যারা ম্যাথমেটিক্সে পড়ি, যদি আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের মানুষকে যদি দেখি আমরা কেউ একটু অভদ্র, তখন আমরা বলবো ওর ই এর মান বেশি, ওর সাথে কথা বলিস না, ওর উৎকেন্দ্রিকতা বেশি। ঠিক আছে, তা আমরা আমরা নিজেরা নিজেরা বুঝবো। অন্য ডিপার্টমেন্টের কাউকে আমরা বলে দিব যে ওর ই এর মান বেশি, তার মানে আসলে ও অভদ্র। কেমনে বুঝলাম? আচ্ছা দেখেন, কার যেন ই এর মান জিরোর কাছাকাছি, বলছে বৃত্তের। এবার একটু তাকাই, এই দেখেন বৃত্তের ক্ষেত্রে, বৃত্তে আঁকলাম। বৃত্তের ক্ষেত্রে আসলে উৎকেন্দ্রিকতা দ্বারা বোঝায় হচ্ছে কতটুকু ছড়াচ্ছে, কিরকম হচ্ছে ব্যাপারটা, এরকম যদি আমরা ফিল করতে চাই। দেখেন বৃত্তের ক্ষেত্রে বিন্দুগুলো সুসজ্জিত। কেন সুসজ্জিত? দেখেন এই যে প্রত্যেকটি বিন্দুর ডিসটেন্স সমান এই কেন্দ্র থেকে, এই কারণে এর 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 উৎকেন্দ্রিকতা বা ডিস্টার্ব করে না কাউকে, সমাজে বিশৃঙ্খলা করে না। এর বিশৃঙ্খলার মান হচ্ছে টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি, এ ভদ্র মানুষ। ঠিক আছে, বাট যখনই দেখবেন, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে আপনার উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত ব্যাপারটা কি, উপবৃত্ত এই বৃত্তের মতনই, জাস্ট দেখাচ্ছি কিরকম। এই যে এই যে এরকম বৃত্তর মতনই, কিন্তু এর একটু বিশৃঙ্খলা আছে। কোথায় আছে? এই যে কিছু বিন্দু যদি আমরা এখান থেকে পরিমাপ করতাম, কিছু বিন্দু এই যে দূরে সরে গেছে, কিছু বিন্দু দূরে সরে গেছে। এই কারণে দেখেন এর মানটা, উপবৃত্তের ই এর মানটা মোটামুটি একটু চলনসের মধ্যে আছে, 0 থেকে 1 এর মধ্যে। আস্তে আস্তে বেদব হচ্ছে। পরাবৃত্তের ক্ষেত্রে তো বেদব হয়েই গেছিল, মনে আছে কিরকম বেদব? দেখেন বেদব হচ্ছে এরকম। এটা একটা পরাবৃত্ত, এই যে মাঝখানের পয়েন্ট গুলো ফাটল ধরছে, এই যে এই পয়েন্ট গুলো নাই, এই পয়েন্ট গুলো নাই।
এরপরে অধিবৃত্তের ক্ষেত্রে আস্তে আস্তে সরল রেখার ক্ষেত্রে দেখেন একটা পয়েন্ট এইখানে অবস্থান করছে আর একটা পয়েন্ট এইখানে অবস্থান করছে। এই কারণে এই যে উৎকেন্দ্রিকতা, আসলে এদের দ্বারা আমরা বলতে পারবো যে এদের দ্বারা পয়েন্টগুলা কার কত শৃঙ্খলায় আছে, কার কত বিশৃঙ্খলা আছে, সেটা আমরা আসলে উৎকেন্দ্রিকতার দ্বারা পরিমাপ করতে পারি। এটা হচ্ছে এমনিতে বললাম। আর ডিপার্টমেন্টের বাইরে কাউকে যদি আমরা বলতে চাই যে সে আসলে মানুষ কেউ, তখন বলবো এর উৎকেন্দ্রিকতার মান হচ্ছে বেশি, মানে বেয়াদব। ঠিক আছে, আচ্ছা এটা একটু লাগতে পারে কখনো কখনো। এটা গেল, আমরা এগুলো শিখে ফেলবো সুন্দর করে ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য ভালো হবে। তা আমরা একটা এরকম একটা বিখ্যাত এমসিকিউ করতে চাই, আস্তে আস্তে আমরা একটু একটু করে টাস্ক করে চলে যাব আসলে। আচ্ছা, এরপর আমরা একটা ম্যাথ করে ফেলতে চাই, যে ম্যাথটা আসতে পারে ম্যাথ 1। সেটা হচ্ছে এরকম আমরা করেছি সবাই, যে y = ax² bx + c পরাবৃত্তের শীর্ষ -2,3 বিন্দুতে অবস্থিত। এবার বলছে পরাবৃত্তটি (0,5) বিন্দুগামী হলে ও সি এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন বলেছে। তো একটা পরাবৃত্তের শীর্ষ কোন পরাবৃত্ত সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওকে, আমরা একটু দেখতে চাই, দাগাতে চাই। এই যে একটা পরাবৃত্তের শীর্ষ কোথায়, বলছে শীর্ষ হচ্ছে অবশ্যই -2,3 বিন্দুতে অবস্থিত। বলছে পরাবৃত্তটি যদি আবার ওই পরাবৃত্তটি যদি আবার 0,5 বিন্দুগামী হয়, তাহলে আমাকে নির্ণয় করতে বলছে কার মান, বলছে এই যে ABC তার মান নির্ণয় করতে বলছে, এই যে এই বক্সের ABC কে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে শীর্ষ যেহেতু -2,3 বিন্দুতে, এবং কার দিকে হাঁ করবে সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে। সবার মনে থাকার কথা, আমি একটু বলে দিতে চাই। যেমন আমাকে যদি বলতো যে শীর্ষ হচ্ছে 0,0, শীর্ষ 0,0 এরকম যদি বলতো শীর্ষ কোথায় 0,0, তখন আমাদের যদি বলতো y এর দিকে হাঁ করবে, তখন যার দিকে হাঁ করবে তার পাওয়ার হচ্ছে 1 হইতো। তাইলে এখানে এই যে y এর দিকে হাঁ করছে, এই কারণে y এর পাওয়ার 1 দিতাম, আর এখানে একটা x এর দিকে হাঁ করতো। এবার যদি বলতো যে শীর্ষ 1,0 কিন্তু y এর দিকে হাঁ করবে, তখন আমরা কি করতাম জানেন, এই যে এখানে কার ভ্যালু যেন 1, বলছে এখানে x এর ভ্যালু 1, তখন আমরা কি করতাম, এখানে x এর সাথে -1 করে দিতাম। ঠিক আছে, তাহলেই আমরা এরকম পাইতাম। মনে আছে কিনা সবার? তাহলে এবার বলছে শীর্ষবিন্দু -2,3 তে, অর্থাৎ x এর ভ্যালু -2, y এর ভ্যালু হচ্ছে 3। এই যে এখান থেকে, এই যে এখানে দেখেন -2 আর 3। তাহলে এবার কার দিকে হাঁ করবে সেটা কি বলে দিছে? হ্যাঁ বলে দিছে, এই যে এখান থেকে দেখেন y এর পাওয়ার হচ্ছে 1, তার মানে y এর দিকে হাঁ করবে। তাহলে y এর ভ্যালুর সাথে +3 আসবে, তাহলে এমনি লিখবো যে y - 3, যেহেতু প্লাস। আর এখানে আরেকটা কাজ করি যে x + 2² কেন প্লাস দিচ্ছি, কারণ এখানে মাইনাস আছে। ঠিক আছে, কেন y এর দিকে কোনো ধরনের স্কয়ার দিলাম না, কারণ এই দেখেন y এর পাওয়ার হচ্ছে 1। ওকে, এখন 4a দিতে হবে। 4 স্মল a দেব না, কেন? কারণ এখানে ইতিমধ্যে স্মল a আছে অঙ্কের মধ্যে, এই দেখেন এই যে স্মল a আছে। আমরা যে সুন্দর করে সাজাই নিলাম, এই যে a আমরা সুন্দর করে সাজাই নিলাম। আচ্ছা, তাহলে এই যে আমাদের সেই পরাবৃত্তটা মনে করেন। এখন আমাকে এখানে কে আননোন সেটা দেখতে হবে। এই বক্সের মধ্যে এখানে আননোন হচ্ছে আমার শুধুমাত্র বা কেবলমাত্র বলতে পারেন এটা ক্যাপিটাল এ হচ্ছে আমাদের আননোন, এটা আমাকে বের করতে হবে। এখন দেখেন বলে দিচ্ছে পরাবৃত্তটি আবার 0,5 বিন্দুগামী। তাহলে আমরা যেহেতু 0,5 বিন্দুগামী, তাহলে এই পরাবৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে যদি বসাই 4 এর জায়গায় a, 5 - 3, আর এখানে 0 মানে 4, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কত পাচ্ছি হচ্ছে 4a আর 2, 4 কাটতে গেলে 2a সমান হচ্ছে আপনার 1, অতএব a
ক্যাপিটাল এর মান হচ্ছে হাফ। এখন ক্যাপিটাল এর মানটা এই যে যেটা সেখানে বসাই দেই, এই যে এই বক্সে এখানে বসাই দেন, এ সমান হাফ, এখানে বসিয়ে পাই, এখানে বসিয়ে পাই কি পাই 4, এখানে হাফ y মাইনাস 3, আর এখানে থাকবে হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার। এখন আমরা কাজ করে ফেলি। এই 2 দিয়ে কাটাকাটি করলে 2 থাকে, মানে 2 এর সাথে 4 কাটাকাটি করলে এটা থাকবে, আর এখানে যেটা থাকবে যে x প্লাস 2 হোল স্কয়ার। এখন আমরা একটু গুণ করে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 2y মাইনাস 6, এখানে a স্কয়ার প্লাস 2ab মানে 4x প্লাস 4। দিন শেষে যদি আমরা সুন্দর করে সাজাই লিখি এটাকে y সমান হাফ এক্স স্কয়ার 2x প্লাস 5, তাহলে দেখেন এই যে এটার সাথে সাজা y সমান এক্স স্কয়ার bx প্লাস c, তাহলে এখান থেকে স্মল এর মান কত আমরা বলতে পারি, স্মল এর মান হচ্ছে হাফ, b এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 5, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, ওকে, তাহলে এই যে bc এর মান বের হয়ে গেল। ছোট অঙ্ক কিন্তু এটা আসতে পারে, এটা গেল আমার। এরকম অঙ্কগুলো একটু দেখতে হবে, ছোটকালে আপনারা যা পড়ছেন সেগুলো এটা পড়বেন। তারপরে আপনারা যত ধরনের ইন্টারে যত ফর্মুলা আছে সেগুলো একটু পড়তে হবে। কেন্দ্র কি, বৃহদাক্ষ কি, ক্ষুদ্রাক্ষ কি, তারপরে বিভিন্ন ধরনের সমীকরণ পড়তে হবে, ফোকাস পড়তে হবে, এগুলো পড়ে নিতে হবে, কারণ কখন কোন পৃষ্ঠা থেকে চলে আসে সেটা আমরা জানি না, এই কারণে। এরপর আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে অধিবৃত্তের পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বেশি অধিবৃত্ত হচ্ছে আসবে। বারবার বলছি অধিবৃত্তের পার্টটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ, অধিবৃত্তের পার্টটা একটু পড়তে হবে। অধিবৃত্তের মধ্যে আবার যে ব্যাপারগুলো পড়তে হবে সেটা একটু আমি লিখে দিচ্ছি এখন। উপবৃত্ত, পরাবৃত্ত এগুলো সব বই থেকে বাকিটুকু দেখে নিবেন। আচ্ছা আচ্ছা, এরপর আমরা যেগুলো যেতে চাই অধিবৃত্ত। আর কারো যদি একান্তই সমস্যা থাকে যে না আমি তো এগুলো পারবো না, তখন সে ইউটিউব দেখে নেবেন, ও অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, বাট অনার্সের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যায় না, এই কারণে। আর আমি কিন্তু আগেই বলছিলাম যে ইন্টারের একদম প্রথম ভিডিওতে যে ইন্টারের পড়াগুলো আপনাকে আর 10 এর পড়াগুলো খুব ভালো পারতে হবে। আমি কিন্তু ইন্টার আর 10 এর দায়িত্ব নিতে পারবো না, এটা কিন্তু আপনাদেরকে বলছিলাম, তাহলে তো আমাদের সিলেবাস অনেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যেতে চাই অধিবৃত্ত। অধিবৃত্তের আমরা যে ব্যাপারগুলো করব, যে অধিবৃত্ত। আচ্ছা, অধিবৃত্তের মধ্যে আমরা যতটুকু পড়তে হবে বা আমরা যেটা জানি না সবাই, সেটা হচ্ছে অধিবৃত্তের নরমাল অধিবৃত্ত আছে একটা, সেই নরমাল অধিবৃত্তটা আমরা আঁকি যে এক্স স্কয়ার এ স্কয়ার ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের নরমাল অধিবৃত্ত। হ্যাঁ, এটা আমাদের নরমাল অধিবৃত্ত। আচ্ছা, এখানে কে বড়, যে আগে থাকবে সবাই দাঁড়, এই যে এটা বড়, এই যে এ বড়, কেন, কারণ আগে আছে। ওকে, আরেকটা অধিবৃত্ত আমরা পড়ে থাকি এটার ক্ষেত্রে যে ওয়াই স্কয়ার বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এ স্কয়ার ইকুয়ালস টু 1, এটাকে আমরা অনুবন্ধী বা কনজুগেট হাইপারবোলা বলে থাকি। এটা অনুবন্ধী অধিবৃত্ত বা অনুবন্ধী অধিবৃত্ত বা কনজুগেট হাইপারবোলা বলে থাকি। হ্যাঁ, ওকে। এবার এখানে কিন্তু মনে রাখতে হবে, ধরেন এরকম একটা অধিবৃত্ত আছে এক্স স্কয়ার আর এখানে 3 স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার আর বি 4 স্কয়ার ইকুয়ালস টু 1। এখন যদি আপনাকে বলি এটা কে বড়, মনে রাখতে হবে অবশ্যই যে আগে আছে সে বড়, অর্থাৎ এই যে এখন বলতে হবে যে এই এটাই বড় হবে, আগে আছে, কারণ এই যে প্লাস অংশ, বুঝতে পেরেছেন, এই কারণে। আচ্ছা, এটা যেন মন থাকে। এবার আমরা অনেকেই এর পরিচয় জানলেও বি কি এটা আমরা জানি না। এখানে অধিবৃত্তের ক্ষেত্রে বি কি এটা কিন্তু আমরা জানি না, এ কি এটাও কিন্তু আমরা প্রায় মানুষজন জানি না। তা এটা একটু শিখে রাখতে হবে।
এ আর বির পরিচয়টা আমি এখন দিয়ে দিচ্ছি, এটা একটু শিখতে হবে। আচ্ছা, আমরা এটার চিত্রটা আঁকতে চাই। কোনটা? এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার চিত্রটা আঁকতে চাই। হ্যাঁ, আচ্ছা, এটার চিত্র আঁকতে চাই। এটার চিত্র হচ্ছে এরকম থাকবে, আপনারা জানেন এরকম একটা এরকম যাবে। এই যে ব্যাপারটা, এই যে এখানে আমি একটা ভিন্ন কালি নিয়ে আসি, লাল, এইটা আর এইটা, এটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু, আপনাদের সবাই মনে থাকার কথা। এবং এইটাই হচ্ছে আমাদের এ। তাহলে এখানে এটাকে বলা হয় এ কমা 0, আর এটা হচ্ছে মাইনাস এ কমা 0। এটাকে কি বলা হবে বলছি? অধিবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এর পরিচয় গেছে। বি কি? বিটাই হচ্ছে আসলে মেইন। আমরা বিটা করি না, কারণ হচ্ছে বিটা আমরা ভালোভাবে জানি না। তাহলে বির পরিচয়টা স্যারে জানতে পারে, জিজ্ঞেস করতে পারে বি কি, তাহলে আমরা বিটা এখন আইকা শিখাচ্ছি যে বিটা কি আসলে। ওকে, এটা যদিও মিশে গেছে, বাট এটা একটা অসীমতট। হ্যাঁ, এটাও একটা অসীমতট। তো চিত্রটা আসলে যেরকম হওয়ার কথা ছিল, আমি যদি সুন্দর করে আঁকি, আমার চিত্রটা আঁকাটা সুন্দর হয়নি। আগে অসীমতট আঁকা উচিত অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে আমরা আগে অসীমতট আঁকা ফেলি। এটা একটা অসীমতট, এটা একটা অসীমতট। অধিবৃত্তটা যেরকম বা চিত্রটা যেরকম আসলে হওয়া উচিত, এরকম দিয়ে এরকম 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 সুন্দর হলো না। আচ্ছা, আমি একটু আঁকা ট্রাই করি। এরকম এরকম, আচ্ছা এরকম, এর দিন শেষে এরকম এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি যেটা বললাম, এটা হচ্ছে আমাদের সেই শীর্ষবিন্দু এ কমা 0। এটা হচ্ছে মাইনাস এ কমা 0, শীর্ষবিন্দু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, শীর্ষবিন্দু আমরা পেয়ে গেলাম। এই শীর্ষবিন্দু থেকে যদি আমি একটা এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স টানি অসীমতটের উপর, তাহলে যে এই যে ব্যাপারটুকু দেখেন, সেটাকেই বলা হবে হচ্ছে বি। এই যে এখান থেকে এইটা হচ্ছে আমাদের বি। বুঝাইতে পারছি? তাহলে এটা কি? অসীমতটের উপর। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, অসীমতট কি? অসীমতট হচ্ছে যে, আমরা একটা গান শুনছি না যে আমাকে ছুঁয়ো না গো সজনী, এরকম একটা ব্যাপার। অসীমতট হচ্ছে এক ধরনের স্ট্রেট লাইন, যাকে অনুসরণ করে কোনো একটা সময় ফিগার চলতে থাকবে, বাট ওই ফিগার অসীমতটকে টাচ করবে না। কি করবে না? টাচ করবে না, বাট তাকে অনুসরণ করে চলতে থাকবে। যেমন আমরা আমাদের টিচারদেরকে অনুসরণ করে চলতে থাকি, বাট আমরা কিন্তু তাদেরকে টাচ করতে পারি না। যাই কি আমরা গলায় হাত দিয়ে দিতে পারি? ঠিক তেমনি। তাহলে এইটা একটা অসীমতট। দেখেন আমাদের চিত্রটা তো সুন্দর করে আঁকা হয় নাই, দেখবেন এটা যদি আপনি দেন না, এটাকে এরকম এরকম অসীমতটকে অনুসরণ করে একদম চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে অসীমতট কি? অসীমতট একটা সরল রেখা, যাকে অনুসরণ করে ফিগারটা চলতে থাকে, বাট তাকে কখনোই টাচ করবে না। এগুলো কিন্তু আমরা জানি, আমরা যদি এই ব্যাখ্যাতে যাচ্ছি না। এরপর অসীমতটের সমীকরণ আমাকে বের করতে হইতে পারে। তাই মনে রাখবেন, অসীমতটের সমীকরণ বের করার জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে, যে অসীমতটের সমীকরণ নির্ণয় শর্টকাট পদ্ধতিটা হচ্ছে এইভাবে নির্ণয় করে ফেলবেন, যে আপনাকে যে অধিবৃত্তের ইকুয়েশনটা দেওয়া থাকবে না, তার রাইট সাইড থেকে একদম শূন্য ধরে ফেলবেন। এটাকে শূন্য ধরে ফেলবেন। শূন্য ধরেন, শূন্য ধরলে বাকি কি থাকে? ওই যে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসেন, এক্স স্কোয়ার এ স্কোয়ার। এরপর একটা কাজ করেন, আমরা ওয়াই স্কোয়ারকে রাখলাম, এরপরে এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে এ স্কোয়ার। এখন আমরা বলেন তো ওয়াই সমান কত? ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এ এক্স। পারবো? এই যে, তাহলে অসীমতটের সমীকরণ দুইটা। কেন দুইটা? এখানে কেন দুইটা? কারণ দেখেন এখানে দুইটা অসীমতট আছে। ওকে, এই কারণে। পারবো? আচ্ছা, এখন যদি বলে যে অসীমতট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ দ্যাট ইজ এই যে অসীমতট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বলে, তখন আমরা কিভাবে করব? এই যে একটা অসীমতট, এই যে একটা অসীমতট, তাহলে আমি যদি সমীকরণ আকারে লিখি, যে এটার ঢাল তো সবসময় পজিটিভ হবে, এই যে এখানের ঢালটা, তাহলে এটাকে লেখা যাবে এরকম। দেখেন অসীমতট কিন্তু আমরা দুটা পাইছি, একটা হচ্ছে এরকম যে ওয়াই সমান বি বাই এ এক্স, আরেকটা হচ্ছে ওয়াই সমান মাইনাস বি বাই এ এক্স।
তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারেন এই যে এটার সমীকরণটা হবে, এই যে এটার সমীকরণ হবে y সমান b বাই ax। কেন? কারণ এটার ঢাল হচ্ছে পজিটিভ, এটার ঢাল নেগেটিভ হবে, এই যে ঢাল নেগেটিভ, তাহলে এখানে আসবে y সমান মাইনাস b বাই ax। এখন দুইটা এই যে এরকম দেওয়া আছে, তখন দুইটা সরলরেখাই তো, এদের দুইটা সরলরেখার মধ্যবর্তী অন্তর কত কোণ আমরা নির্ণয় করতে পারি না ছোটকালের মতো? কিভাবে? tan phi সমান প্লাস মাইনাস, সবার মনে থাকার কথা, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন m1 আর m2 এর মানটা আমরা বসাই দিই। m1 কি? m1 মানে এই যে ঢাল b বাই a, তাহলে বসাম এখানে b বাই a। আর m2 কি? মাইনাস b বাই a, তাহলে মাইনাস মাইনাসে প্লাস b বাই a। আচ্ছা, এখানে 1 মাইনাস এখানে b স্কয়ার a স্কয়ার আসবে, দেখি তো বুঝছি কিনা। আচ্ছা, এবার এখান থেকে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস 2ab, এখানে a স্কয়ার b স্কয়ার লসাগু নিয়ে দেখেন পারলে। আচ্ছা, তাহলে কেউ চাইলে এটা মুখস্থ করতে পারে, আবার না চাইলে কোনো সমস্যা নাই। কি করতে হবে? প্রথমে অধিবৃত্ত, যেই অধিবৃত্ত দেওয়া থাকবে তার যদি অসীমটা বের করতে বলে রাইট হ্যান্ড সাইডকে শূন্য ধরে y সমান সামথিং x এই আকারে লেখার চেষ্টা করব, তারপর আমরা অ্যাঙ্গেলগুলো বের করে ফেলতে পারবো না? তাহলে এটা হচ্ছে অসীম তটের মধ্যবর্তী সমীকরণ যদি কখনো বলে তখন এটা ভাবে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা আছে, আর একটা লাস্ট একটা পয়েন্ট আমাকে একটু বলে দিতে হবে, লাস্ট পয়েন্ট। সেটা হচ্ছে কখনো কখনো না এই এমসিকিউ গুলো আসতে পারে। কি এমসিকিউ? যে y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরলরেখাটি আমরা একে নিচে নামাই নিয়ে আসি। এই যে সরলরেখাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই সরলরেখাটি ওকে, এখানে একটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই। ওকে, এই সরলরেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4ax কে স্পর্শ করবে কখন জানেন? যদি এই সত্য মেনে থাকে যে c সমান a বাই m হয়। y সমান mx প্লাস c রেখাটি x স্কয়ার 4ay কে স্পর্শ করবে কখন জানেন? c সমান যদি মাইনাস am স্কয়ার হয়। আচ্ছা, এরপর y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরলরেখাটি এত না, এই যে এত উপবৃত্তকে স্পর্শ করবে কখন করবে? যদি c স্কয়ার সমান a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার হয়। আচ্ছা, এরপরটা দেখেন, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা একটা অধিবৃত্ত। এই অধিবৃত্তকে এই যে y সমান mx প্লাস c এই সরলরেখাটি স্পর্শ করবে কখন জানেন? যদি c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে এই কন্ডিশনগুলো আমাকে মনে রাখতে হবে, তাইলে আমরা পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে ফেলি, এক্সাম্পল বা ম্যাথ দিয়ে করি। ম্যাথ আমরা আরেকটা করি, যে ম্যাথ 2, এর আগের বার একটা ম্যাথ করে ফেলছি আমরা। আচ্ছা, ম্যাথ 2 দেখেন, ধরেন এরকম বলে দিল যে y সমান 3x প্লাস b, সরলরেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 8x বক্ররেখাকে স্পর্শ করলে b এর মান কত? b এর মান কত? আচ্ছা, এবার একটু তাকান, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে এরকম যদি একটা সরলরেখার আকার থাকে y সমান mx প্লাস c, দেখেন তখন এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax কে কখন স্পর্শ করবে? যদি c সমান a বাই m হয়। তাহলে এদিকে তাকান, বলে দিছে এই সরলরেখাটা, এই যে এই সরলরেখাটি এতকে স্পর্শ করে ফেলছে, এই যে করছে, দেখছেন? তখন b এর মান কত? তাহলে আমরা কি পড়ছি এত কিছুক্ষণ আগে? যদি সুন্দর করে সাজাই যে y সমান, এখানে কি সুন্দর করে লিখি যে y সমান mx প্লাস c, রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4ax কে স্পর্শ করলে c সমান a বাই m হতে হয়। তাহলে এটা এইগুলোর সাথে যদি কম্পেয়ার করি, বলেন কম্পেয়ার করেন, এই যে এই সরলরেখাটা কম্পেয়ার করেন, y সমান 3x প্লাস b, রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4, এর মান কত? তাহলে 2, তাহলে 8 পাবো।
স্পর্শ করলে সি সমান, সি কে মনে আছে এই যে এখানে এই সি, তাহলে এখানে কি হইতে হবে বি সমান, বি সমান কার সাথে কম্পেয়ার করা তো বুঝতে পারি আমরা এট লিস্ট, তাই না? এই অংশটা যদি সি হয় তাহলে এই সরলরেখার ক্ষেত্রে সি কে বি, তাহলে সি সমান মানে বি সমান আসলে হইতে হবে এ বাই এম। এ কে, এর মান হচ্ছে এখানে দেখেন 2, এম কে, এম মানে এই যে 3, তাহলে বি এর মান হচ্ছে 2/3। পারা যাবে? এরকম করে এগুলো মনে রাখতে হবে কম্পেয়ার করে, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি আমরা পারি তাহলে আমাদের আর বেশি কিছু লাগবে না, আর যা আছে ওগুলো আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। তো এরপর থেকে আমরা হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে যাই। আমরা পরবর্তী দিন আমরা হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। তো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।